গৌরী দেবীর 4 বৌমা ছিল। প্রথম আর দ্বিতীয় বউ খুব ধনী পরিবারের মেয়ে ছিল, আর তৃতীয় আর চতুর্থ বউ টুম্পা আর শম্পা 2 বউ খুবই গরিব ঘরের মেয়ে ছিল বলে গৌরী দেবী তাদেরকে একেবারেই পছন্দ করত না। তাদের সব সময় দুর্নাম করত, কিন্তু তাদের দুজনের মনই খুব ভালো ছিল। গৌরী দেবী 4 বৌমাই গর্ভবতী হয়। নাও রিঙ্কি বৌমা, পিঙ্কি বৌমা, কোথায় গেলে তোমরা? এসো এদিকে দেখে যাও, দেখো তোমাদের জন্য কি এনেছি। আরে মা, এতগুলো ব্যাগ কি এনেছো তুমি? হ্যাঁ, এ তো মনে হচ্ছে পুরো বাজারটাই তুলে এনেছো তুমি। হ্যাঁ, এমনটাই ভেবে নাও না, যখন আমার পছন্দের বৌমারা গর্ভবতী আর সদ্য সদ্য 2 ফুটফুটে বাচ্চার জন্ম দেবে, তখন তাদের জন্য কিছু কেনাকাটা করব না, সেটা আবার হয় নাকি? এই দেখো, দেশি ঘি দিয়ে বানানো লাড্ডু, সোনপাপড়ি, কাজু, কিশমিশ সব এনে রেখেছি, আর নানা রকম সুস্বাদু ফলও এনে রেখেছি। তোমাদের যেটা ইচ্ছা সেটা খাবে, বুঝেছো? আর পাশে ওই কৌটোটা নোনতাও কিছু এনে রেখেছি। আর মনে রাখবে, কখনো আঙুর কিন্তু খাবে না, ডাক্তার বারণ করেছে আঙুর খেতে। এই সময় আঙুর, পেঁপে এইসব খাওয়া ঠিক নয়, বুঝেছো? তা মা, খরচা করে এত জিনিস এনেছেন, টাকা পয়সা কিছু দিতে হবে নাকি? না না, তোমরা আমাকে কি ভাবো, আমি যে প্রতি মাসে পেনশন পাই সেই টাকাতেই এনেছি। আমার তো টাকা কোনো কাজেই লাগে না, সব তো ছেলেরাই খরচা করে। এই টাকা আমার কি কাজে লাগবে? তাই তো তোমাদের জন্য সব সুস্বাদু খাবার এনেছি, সব খাবে, বুঝেছো? নিজেদের খেয়াল রাখবে। সত্যি বড়দি, বলো মা কত ভালো নে। টুম্পা, ও টুম্পা, অনেকক্ষণ চা কফি কিছু পাইনি, জল তেষ্টাও পাচ্ছে, 1 গ্লাস জল নিয়ে এসে দেবে নাকি? যাও, গরম গরম পকোড়া বানিয়ে আনো আর কফি করে আনো আমাদের 3 জনের জন্য। মা, এই জলটা খান, শম্পা একটু পরে কফি নিয়ে আসছে। এই নিন মা, কফিটা খেয়ে নিন। হ্যাঁ বৌমা, এটা তুমি কি ফ্যাকাশে কফি বানিয়েছো? বলেছি না ঘন করে দুধ দিয়ে কফি বানাবে। আমার এই 2 বৌমার এখন শক্তিশালী খাবারের প্রয়োজন। মা, বলছি সন্ধেবেলা কি বানাবো সেটা যদি একটু বলে দেন ভালো হয়। মা, আজকে না পোলাও আর আলুর দম খেতে খুব ইচ্ছা হচ্ছে, আর তার সঙ্গে দেশি ঘিয়ের পরোটা। যাও, আমার এই 2 বৌমা যা বললো তাই বানিয়ে ফেলো গিয়ে, পোলাও আর আলুর দম, বুঝেছো? কিন্তু মা, আজকে তো ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি, তাহলে ওটা কি করব? কারণ শম্পার খুব ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল আজকে। না মা, আমি ছোলার ডাল খেতে পারবো না। ছোলার ডাল খেলে আমার খুব গা গুলি, বমি বমি পায়, আমার যেন কেমন অসুবিধা হয়। তুমি চিন্তা কেন করছো বড় বৌমা? ছোলার ডাল এ বাড়িতে হবে না, বলেছি তো। বৌমারা শুনেছো, আমি যা যা বললাম তাই রান্না করবে, বুঝেছো? বড় বউ মেজ বউ যেরম খেতে চায় সেরমই রান্না করবে, মনে থাকে জানো। টুম্পা বৌদি, মা আমাদের সাথে এরকম কেন করছে? আমরাও তো প্রেগনেন্ট, আমাদের সাথে কেন এরকম করে? আমাদের কোনো ইচ্ছার দামই নেই মায়ের কাছে, শুধুমাত্র আমরা গরিব বলে। চুপ কর শম্পা, আর কাঁদিস না, এগুলো সবই আমাদের কপাল। এইভাবে কিছু মাস কেটে গেল। তারপর 4 বৌমার সাধের অনুষ্ঠান হলো। গৌরী দেবী তার পছন্দের 2 বৌমার জন্য ভালো ভালো দামি দামি শাড়ি, গয়না সব কিনে আনলো, আর বড় করে অনুষ্ঠানের আয়োজন করলো। বড় বৌমা, ছোট বৌমা, তোমাদের হলো? চলো তাড়াতাড়ি চলো, অনুষ্ঠানে সব আত্মীয় স্বজন এসে যাবে। তোমরা সব গয়নাগাটি, শাড়ি সব পরে নাও, সেজে নাও। দিদি তুমি বলো না দিদি। না তুই বল। না দিদি তুমি বলো। কেন, কি হয়েছে, কি বলবেটা কি আমাকে? মা, আমি বলছিলাম
এই অনুষ্ঠানে আপনার না যাওয়াই ভালো, কারণ এই অনুষ্ঠানে বিধবাদের যাওয়া ঠিক নয়। বিধবাদের ছায়া যদি এই গর্ভবতী মহিলার উপর পড়ে তাহলে তার বাচ্চারও ক্ষতি হয় আর মায়েদেরও ক্ষতি হয়। আমার মা বলছিল, কিছু মনে করবেন না। হ্যাঁ মা। মা মা কিছু মনে করলেন নাকি মা? এটা আসলে আপনার নাতি নাতনির মঙ্গলের জন্য। চলো দিদি, মা আমাদের কথা বুঝে গেছে, চলো আমরা অনুষ্ঠানে যাই। মা ঘরেই থাকবেন। আসছি মা। গৌরী দেবী বড় বৌমা আর মেজ বৌমার মুখে এই কথা শুনে খুব আশ্চর্য হলেন। তার মাথায় আকাশ ভেঙে পড়ল আর তার চোখ দিয়ে অঝোরঝরে জল পড়তে থাকলো। এরপর বড় বৌমা আর মেজ বৌমা অনুষ্ঠানে চলে গেলেন আর গিয়ে দেখলেন মা তার সামনে রয়েছে। মা, কত করে তো আপনাকে আসতে বারণ করেছি, আপনি এলেন কেন? মাকে আমরা নিয়ে এসেছি। মা হচ্ছে আমাদের ভগবানের সমান। আমাদের স্বাদের অনুষ্ঠানে মা আগে আমাদের আশীর্বাদ করবেন, আর তাছাড়া বাচ্চাদের ঠাকুমা হচ্ছে তিনি, তাই আমাদের বাচ্চাদের আশীর্বাদ করার প্রথম অধিকার হলো ওনার। টুম্পা বৌমা, শম্পা বৌমা, তোমরা আমায় ক্ষমা করে দিও। তোমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, তবুও তোমরা কিছু মনে করনি। আমাকে মায়ের সম্মানটাই দিয়েছে। আর এই মেজ বউ আর বড় বউকে আমি কত ভালোবেসেছি, তারা আমাকে কিভাবে অপমান করলো। যদিও ওরা বড় লোকের পরিবার থেকে এসছে, কিন্তু ওদের মন কত ছোট। এরপর গৌরী দেবী টুম্পা আর শম্পা বৌমাকে বুকে জড়িয়ে নেয় আর তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে আর বলে, তোমরা খুব ভালো থেকো আর তোমাদের যেন খুব ভালো হয়। তারপর থেকে গৌরী দেবীর সংসার খুব আনন্দে ভরে ওঠে। সে চার বউকেই সমানভাবে ভালোবাসে। যখনই কোনো জিনিস কিনে আনে সবার জন্য কিনে আনে। তারপর থেকে গৌরী দেবী চার বউকেই সমানভাবে কাজ করায়। নাতি নাতনিদের নিয়ে গৌরী দেবীর সংসার সুখেই কাটে। বাবলু এক দরিদ্র কৃষক ছিল। সে তার বউ কবিতাকে নিয়ে জগদ্দলপুর গ্রামে থাকত। তার খুব অল্প জমি ছিল। তার দুই ভাই তার জমির ফসল সবসময় নষ্ট করে দিত। বাবলু খুব ভালো মনের মানুষ। কারো দুঃখ কষ্ট অভাব সে কখনোই সহ্য করতে পারত না। আরে কি যে করি বুঝতেই পারছি না। সারাদিন ধরে এত পরিশ্রম করছি, এত মেহনত করছি, সারাদিন জমিতে কাটিয়ে দিচ্ছি, তারপরেও ফলন আর বাড়ছে না। তুই তোর জমিটা আমাদেরকে দিয়ে দে তো, আমরা চাষ করব। তোর দ্বারা তো কিছুই হবে না, আমাদেরকে ভাগে দিয়ে দে, আমরা ভাগ চাষ হিসাবে কাজ করব। না গো, কিছু মনে করো না, আমার জমি আমি নিজেই চাষ করব। এটা আমার বাবা ঠাকুরদার জমি। এই জমিতে আমি নিজেই যেমন পারবো চাষ করব, আমি কাউকে দিতে পারবো না গো। বাবলু হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ, আমি এখানে। ও, ওখানে বসে আবার কি করছো? এই যে কতগুলো লাউয়ের দানা আছে সেগুলো মাটিতে পুঁতছি। হ্যাঁ, ভালো বুদ্ধি তো, এটা তো আমার মাথায় কখনো আসেনি। হ্যাঁ, তা কেন মাথায় আসবে? তুমি তো তোমার বাপ দাদার ওই এক টুকরো জমি নিয়ে পড়ে আছো। আরে না না, এবারে শীত আসছে, এই শীতের সময় জমিতে কোনো জল উঠবে না, তো নিশ্চয়ই কিছু না কিছুর চাষ করতেই পারবো। একদিন দেখো, এই জমিতেই আমি ঠিক সোনা ফলাবো। হ্যাঁ, তুমি তাই ভাবতে থাকো। কবিতা ঘর থেকে এক গ্লাস জল নিয়ে এসে বাবলুকে দেয়। এই নাও, জলটা খাও। জানো গিন্নি, আজও আল আর দুলাল এসেছিল, এসে আমার সাথে মস্করা করে গেল। এই তো যত নষ্টের মূল, ওদের জন্যই তো আজকে আমাদের এরম অবস্থা। আরে ও কথা বলো না গিন্নি, যার যেমন কর্ম তার তেমনই ফল হবে। তরকারি কেটে রেখেছি, এখন রান্নায় বসতে হবে। আচ্ছা গিন্নি, তুমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করো, আমি যাই ও পাড়ার কর্তা মশাইয়ের সাথে একটু পরামর্শ করে আসি। আছে, তাড়াতাড়ি এসো কিন্তু, আমার তরকারি রান্না করতে বেশি সময় লাগবে না কো। বাবলু হাঁটতে হাঁটতে কর্তামশাইয়ের বাড়ির দিকে যেতে থাকে।
বাবলু দূর থেকে দেখে তার দুই ভাইয়ের সঙ্গে কর্তামশাই কি যেন কথা বলছে। বাবলু গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর ওরা চলে গেলে কর্তামশাইয়ের কাছে পা করে যায়। আগে কর্তামশাই, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, তো পথেই যখন আপনার সাথে দেখা হয়ে গেল, তো এখানেই আপনাকে কথাটা বলে দিই। কি আর বলবো কর্তামশাই, আপনি তো সবই জানেন আমার জমিতে কেমন কি চাষাবাদ হয়। তো এই যে আগামী যে শীতকাল আসছে, এই শীতকালে কি চাষ করা যায় সেই বিষয়ে যদি আপনি একটু আমাকে কোনো বুদ্ধি দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাল সকালে বরঞ্চ জানিয়ে দেব কিছু একটা ভেবে। আগে কর্তামশাই, আমি কালই সকালে আপনার সাথে দেখা করে নেব। এখন আমাকে তাড়াতাড়ি গঞ্জে যেতে হবে মিষ্টি পান আনার জন্য। তোর গিন্নিমা মিষ্টি পানের তলব করেছে, এক্ষুনি আমাকে এনে দিতে হবে। আরে কর্তামশাই, তার জন্য আপনি এত কষ্ট করছেন কেন? আমিই মিষ্টি পান এনে দিচ্ছি। আগে কর্তামশাই, আপনি বলেছিলেন সকালে আসার জন্য, তো সেই জন্যই এসেছি। কিছু ভেবেছেন আমার ব্যাপারে? আমি ভেবেছি তুই বরঞ্চ এই শীতের মরশুমে পেঁয়াজ চাষ করতে পারিস। আগে পেঁয়াজ চাষ তো আমি কোনোদিন করিনি এর আগে, তো কিভাবে কি করতে হবে এটা যদি একটু বলে দেন কর্তামশাই। পেঁয়াজ চাষের কি কি পদ্ধতি আছে সেটা আমি তোকে বলে দেব পরে। কর্তামশাই তোমায় কি বললো? কবিতা পেঁয়াজের বীজগুলো কাপড়ে মুড়ে ভিজিয়ে রাখে। হাত মুখ না ধুয়ে খেতে বসবে নাকি? যাও, হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। বাবলু বীজগুলো নিয়ে মাঠে চলে যায় আর বীজগুলো মাটিতে বুনে দিয়ে আসে। জমিতে পেঁয়াজ হবে তো, নাকি শুধু শুধু এত কষ্ট করা বৃথাই হবে? আচ্ছা দেখি কেমন সোনা ফলে। আস্তে আস্তে চারাগুলো বড় হতে থাকে। পেঁয়াজ কি তোলার সময় হয়ে গেল? বাবলু একটা একটা করে পেঁয়াজ তুলতে থাকে আর অবাক হয়ে দেখে এত বেশি পেঁয়াজ কোনোদিন চোখে দেখেনি। সব পেঁয়াজ তুলে নিয়ে এসে বাড়ির উঠোনে রাখে। সারা উঠোন পেঁয়াজে ভরে যায়। এটা দেখে বাবলু এবং কবিতা খুব খুশি হয়।